আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও আজ ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫১,৭০০ ছাড়িয়ে গেছে। আজ আনাদুলু এজেন্সি এবং আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো, আবারও গাজা খালি করার কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ফিলিস্তিনের গাজাকে খালি করার জন্য এবং তাদেরকে অন্য দেশে চলে যাওয়ার জন্য বলেছেন। আজ স্থানীয় সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফকালে সব কথা বলেন তিনি। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের সহিংসতার জন্য বিজেপিকে দুষলেন মমতা। ভারতে বিতর্কিত অকপ সংশোধনী আইন নিয়ে পশ্চিমবঙ্গ সম্প্রতি ছড়িয়ে পড়া অশান্তির জন্য ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নেতাজি ইন্ডোর ইমাম মোয়াজ্জেম বুদ্ধিজীবীদের নিয়ে আয়োজিত এক সভায় অংশ নিয়ে দাবি করেন তিনি। জানাবো, হিন্দুদের ধর্মীয় ট্রাস্টে মুসলমানদের জায়গা হবে কি, প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের। ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কমিটির সব সদস্য মুসলিম হতে হবে। ব্যতিক্রম শুধু পদের বদলে বোর্ডের সদস্য পদ পাওয়া ব্যক্তিরা। শুধু তাই নয়, হিন্দুদের ধর্মীয় ট্রাস্টে মুসলমানদের জায়গা দেওয়া হবে কি, কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। এবং সর্বশেষ জানাবো, আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরিতে কত? দেশের বাজারে আবারও এক লাফে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এক লাফে প্রতিভরি স্বর্ণের দাম বেড়েছে ৩,০৩৩ টাকা, যা ১৭ এপ্রিল থেকে কার্যকর করা হবে। আজ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এখন থেকে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১,৬৫,২০৯ টাকা, যা আগে ছিল ১,৬২,১৭৬ টাকা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক মানুষ। এর ফলে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫১,৭৫০ জন ছাড়িয়ে গেছে। এছাড়াও গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ১,৬৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং আজ ভোর থেকে নিরলস হামলায় কমপক্ষে আরও ৬০ জন মানুষ নিহত হয়েছে। এছাড়াও গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল পুনরায় হামলা শুরু করার পর থেকে ৪ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে দেইর আল বালা হতে একটি বাড়িতে হামলায় অন্তত ৯ জন, খান ইউনিসে একটি হাসপাতালের কাছে তাঁবুতে বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০,৭৫২ জনে পৌঁছে গেছে বলে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১৩৭ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১,১৫,০০০
475 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া। রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েলের পর প্রায় 2 মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় এখনও সাধারণ মানুষ মারা যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্র মিলে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আবারও গাজা খালি করার কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিতে গাজা উপত্যকা খালি করার কথা বলেছেন। আজ স্থানীয় সময় হোয়াইট হাউসে সফররত ইহুদিবাদী এক নেতার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনেই কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ফিলিস্তিনিদের কোন দেশে সরিয়ে নিতে চান সে বিষয়ে কিছু বলে তিনি সংবাদ সম্মেলনে গাজাকে আবাসন নির্মাণের জন্য দারুণ স্থান হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তিনি আরও বলেছেন, গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ ও মালিকানার জন্য যুক্তরাষ্ট্রের একটি শান্তি বাহিনী থাকলে ভালো হবে। গাজা একটি মুক্তাঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ট্রাম্প। তিনি আরও বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কেউ গাজায় বসবাস করতে চায় না। অপরদিকে গাজা নিয়ে ট্রাম্পের সুরের কথা বলেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের পর গাজা পুনর্নির্মাণ করতে অনেক সময় লাগবে। গাজা নিয়ে ট্রাম্পের একটি পরিকল্পনা রয়েছে, তারা সেটি নিয়ে কাজ করছেন। তিনি জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর গাজার ফিলিস্তিনের জন্য দেশের অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করার ইচ্ছে প্রকাশ করেছেন ট্রাম্প। এজন্য গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানান তিনি। তবে ট্রাম্পের এমন মন্তব্যে তীব্র সমালোচনা করেছে গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন প্যালেস্টাইন ইসলামিক জিহাদ PIJ। গাজার শাসক গোষ্ঠী হামাসের সঙ্গে মিলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ড ছেড়ে যেতে বাধ্য করতে ট্রাম্পের এমন বক্তব্য যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধকে উস্কে দেওয়ার শামিল। কারণ নিজের ভূখণ্ড ছেড়ে কেউ যাওয়ার জন্য নির্দেশ মানতে বাধ্য নয়। পশ্চিমবঙ্গে সহিংসতার জন্য বিজেপি সরকারকে দুষলেন মমতা। অকপ সংশোধনী আইনের প্রতিবাদ। অকপ সংশোধনী আইন নিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ছড়িয়ে পড়া অশান্তির জন্য ভারতের বিজেপি সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জিন ও বুদ্ধিজীবীদের নিয়ে আয়োজিত এক সভায় এই দাবি করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছেন, মুর্শিদাবাদে সম্প্রতি যে ধর্মীয় অসন্তোষ ও অশান্তির ঘটনা ঘটেছে তা পরিকল্পিত ঘটনা। বাইরে থেকে লোক এনে বিজেপি অশান্তির আগুন জ্বালানোর চেষ্টা করেছে বলে অভিযোগ মমতার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম না করে মুখ্যমন্ত্রী আরও বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কালিদাসের মতো হয়ে গেছে, যে ডালে বসে আছে সেই ডাল কাটছে। আপনাদের এত তারা কিসের? আপনি তো প্রাইম মিনিস্টার কখনো হবেন না। মোদিজি চলে গেলে কি হবে? আপনাকে তো হামাগুড়ি খেতে হবে। মোদিজি বলল ওনাকে একটু কন্ট্রোল করতে। সব এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে। মুর্শিদাবাদে যা ঘটেছে তা পুরোটাই পরিকল্পিত। প্রসঙ্গত, ভারতে নতুন বিতর্কিত ওয়াকফ বিল পাশ করার ফলে মুসলমানদের সম্পত্তির পুরোপুরি হস্তক্ষেপ চলে গেছে ভারতের সরকারের হাতে। এটি নিয়ে ভারতে বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। আর এই বিক্ষোভের জের ধরেই ভারতে ওয়াকফ বিল পশ্চিমবঙ্গে পাশ হবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানিয়ে দিয়েছেন এবং এর বিরোধিতা করেছেন। পাশাপাশি ভারতের মুর্শিদাবাদ অর্থাৎ যেসব জায়গায় মুসলিম সংখ্যা বেশি সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় সরাসরি নরেন্দ্র মোদীর সরকারকেই দোষারোপ করেছে ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুদের ধর্মীয় ট্রাস্টে মুসলমানদের জায়গা হবে কিনা প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের। ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কমিটির সব সদস্য মুসলিম হতে হবে। ব্যতিক্রম শুধু পদের বদলে বোর্ডের সদস্য পাওয়া ব্যক্তিরা। শুধু তাই নয়, হিন্দুদের ধর্মীয় ট্রাস্ট মুসলিমদের জায়গা দেওয়া হবে কি কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। শীর্ষ আদালত পরিষ্কার করে জানিয়েছেন, আদালত যে সমস্ত সম্পত্তিকে ওয়াকফ ঘোষণা করেছেন তা
তাতে কোনো পরিবর্তন ঘটানো যাবে না আপাতত। বুধবার ওয়াকফ আইন নিয়ে শুনানি চলাকালীন কেন্দ্রের আইন নিয়ে একাধিক প্রশ্ন তোলে আদালত। ওয়াকফ বোর্ড ২২ সদস্যের মধ্যে মাত্র ৮ জন কেন মুসলিম প্রশ্ন তোলা হয়। এতে প্রধান বিচারপতি সজীব খান্নার সঙ্গে কার্যত বাকযুদ্ধ শুরু হয় সলিসিটর জেনারেল তুষার মেহতার। সেই নিরিখে সুপ্রিম কোর্টের বেঞ্চে মামলার শুনানি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন মেহতা। এতে প্রধান বিচারপতি বলেন, বিচারপতির আসনে যখন বসি আমরা ধর্ম থাকে না আমাদের কাছে সব পক্ষই সমান। এরপরই তিনি জানতে চান তার মানে কি বলতে চাইছেন। হিন্দুদের ধর্মীয় ট্রাস্টের বোর্ডে মুসলমানদের জায়গা হবে প্রকাশ্যে বলুন। প্রধান বিচারপতি আরও বলেন, ২৬ নং ধারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, এটা সব সম্প্রদায়ের জন্য প্রযোজ্য। এদিনই রায় দেওয়ার কথা বলতে শোনা যায় প্রধান বিচারপতিকে। তিনি মেহতা আরও বলেছেন, দিন সময় চান, সরকারের বক্তব্য আরও একদিন শোনা হোক বলে আবেদন জানান তিনি। তাতে শেষ পর্যন্ত সায় দেন প্রধান বিচারপতি। আজ দুপুরে ফের সরকারের কাছে শুনবে আদালত। তবে আজ আদালত পরিষ্কার জানিয়েছে, আদালতে কোনো দম্পতি যদি ওয়াকফ বলে চিহ্নিত হয়ে থাকে সংশোধিত ওয়াকফ আইন দিয়ে শুনানি চলাকালীন কোনো মতে সেটি রদবদল ঘটানো যাবে না।